আপনি দ্রাব্যতা আমরা কয়েকটা এককে দেখছিলাম। এখন দেখেন, আমরা গ্রাম পার লিটারে দেখছি, মোল পার লিটারে দেখছি, আরেকটা হচ্ছে গ্রাম বাই গ্রামে দেখছি। যখন আপনি দ্রাব্যতাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে সলিবিলিটি দ্বারা, একে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে সলিবিলিটি দ্বারা। তো দ্রাব্যতাকে আমরা প্রকাশ করব হচ্ছে এস দ্বারা, ভালো করে বুঝবেন। দ্রাব্যতাকে প্রকাশ করবো আমরা কি দ্বারা বলেন দেখি? এস দ্বারা। এস ফর সলিবিলিটি। দ্রাব্যতা মানে হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, খুবই ভালো। এখন এই যে আমি গ্রাম বাই গ্রাম এককে করছি, তাহলে দেখেন দেখি, একটু বুঝবেন। এই জায়গাটাতে আমার পুরা দ্রবণ আছে, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। এখানে একটা আমার দ্রবণ আছে, এইটা একটা দ্রবণ। এই দ্রবণের ভর ভালো করে বুঝবেন। দ্রবণের ভর আমি ধরে নিলাম 1 এম, 1 ধরতেছি বলছি। দ্রবণের ভর আমি ধরে নিলাম এম। এইগুলা হচ্ছে আমার দ্রব। এগুলা হচ্ছে আমার দ্রব। দ্রবের ভর আমি ধরে নিলাম ছোট হাতের এ। ঠান্ডা মাথায় বুঝেন এই জায়গাটা। তাহলে এই জায়গাটাতে আমার দ্রাবকের ভর কতটুকু আসবে? ইকুয়াল টু বড় এম মাইনাস এম না? কারণ আপনি জানেন একটা দ্রবণ হয়, দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। এটা হচ্ছে আমার দ্রবণ। একটা দ্রবণের দুইটা পার্ট থাকে, একটা দ্রব আর একটা দ্রাবক। তাহলে ওখানে দ্রাবকের ভরটা কি? বড় এম মাইনাস অফ ছোট এম। তাহলে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তাহলে আমার এই যে গ্রাম বাই গ্রাম এককে যখন আমি সংজ্ঞাটা লিখছিলাম, তাহলে এই গ্রাম বাই গ্রাম এককে সংজ্ঞাটা কি হবে বলেন দেখি? যে নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে কোনো পরিমাণ দ্রব, নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো পরিমাণ দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে ভালো করে বুঝবেন, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করলে তাকে ওই দ্রবণে দ্রবের দ্রাব্যতা বলে। ঠান্ডা মাথায় বুঝেন এই জায়গাটা? আমি আবারও বলি, খুবই রিল্যাক্সে বুঝবেন। যে পরিমাণ দ্রব, এখানে আমি এই পরিমাণ দ্রবটা নিচ্ছি, এখানে আমার 100 গ্রাম দ্রাবকে, এখানে দ্রাবকের ভর হচ্ছে বড় মাইনাস ছোট, 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করলে, ভালো করে বুঝবেন, এখানে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হতে হবে। সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করলে ওই পরিমাণ দ্রবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এই যে পরিমাণ দ্রব বলছে, ওই পরিমাণ দ্রবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে আমার কথা মনে হয় বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। তাহলে যদি আমি ধরে নেই এই পুরাটা হচ্ছে আমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে দেখেন টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি তাপমাত্রাটা কনস্ট্যান্ট ধরেন, বড় মাইনাস এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন। আচ্ছা, এখানে মনে হবে না, আমি একটু এই সাইডে আসি, চলেন। টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
এম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন। এম গ্রাম দ্রবের প্রয়োজন এম গ্রাম। তাহলে এই জায়গাটাতে আমি বলছি কি যে 100 গ্রাম দ্রাবকে, ভালো করে বুঝেন, মানে বলছি আমি 100 গ্রাম দ্রাবকে, তাহলে এই জায়গাটাতে কি করতে পারেন, একে কত, 1 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন m ডিভাইডেড বাই m মাইনাস m। তাহলে এই জায়গায় কত আসবে আমার, ঠান্ডা মাথায় বুঝেন, এই জায়গায় আমার আসবে হচ্ছে 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন m ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে বড় m মাইনাস m। তাহলে বুঝতে পারছো? তাহলে এই জায়গাটাতে, তাহলে এই জায়গায় এইটাই হচ্ছে আমার 100 গ্রাম দ্রাবকে, এখানে প্রশ্নটা বুঝেন, এখানে কি বলছি, 100 গ্রাম দ্রাবককে দ্রবীভূত, 100 গ্রাম দ্রাবককে, দেখেন যে পরিমাণ দ্রব 100 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করে, ওই পরিমাণটাকে, যে পরিমাণ কথাটা আছে না, এই পরিমাণটাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে, ওই দ্রবের দ্রাব্যতা বলে। আমার কথাটা বুঝেন, ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তাহলে ওই দ্রব্যের বলতে এই যে এখানে যে পরিমাণ দ্রব্যটা আছে, এইটা কথা বুঝতে পারছেন মনে হয়। তাহলে এই জায়গায় দ্রাব্যতা ইকুয়াল টু তাহলে কত আসে, দ্রাব্যতা S is equal to হচ্ছে m ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে বড় m মাইনাস m। এটা হচ্ছে আমার দ্রাব্যতার একটা সূত্র গেল, এটা আমার একটা দ্রাব্যতার সূত্র গেল। আচ্ছা ভাইয়া, এটা গেল কখন, এটা তখনই হবে যখন দেখবেন যে এই জায়গাটাতে দ্রব এবং দ্রাবক দুইটাই গ্রাম এককে আছে। কোন এককে থাকবে, এই কথা বলো, কোন এককে থাকবে, কথা না বললে এগুলো বুঝবা না। কোন এককে থাকবে, দ্রব এবং দ্রাবক দুইটাই গ্রাম এককে আছে, এইটা হচ্ছে আমার দ্রাব্যতা। কোন এককে আছে বলো, দ্রব এবং দ্রাবক আমার দুইটাই যখন গ্রাম এককে থাকবে তখন আমি এটাকে বলবো হচ্ছে আমার দ্রাব্যতা। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে? এইটা হচ্ছে আমার দ্রাবকের ভর, আর এইটা হচ্ছে আমার দ্রবের ভর। এই আমার কথা কি বোঝা গেছে? কথা না বললে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে আজকে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি আবারও বলি, এখান থেকে ম্যাথ আসবেই, খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলা। এইটা হচ্ছে আমার দ্রবণের ভর, এটা কিন্তু পুরাটাই, এই যে এইটুকু পুরাটাই হচ্ছে আমার দ্রাবকের ভর, বাট এম কি, বড় এম কি, এম হচ্ছে দ্রবণের ভর। পরে তুলবেন, আজকে আগে বুঝে নেন আর খাতায় রাফ করেন, কাজে দিবেন। এটা গেল হচ্ছে আমার যখন দ্রব এবং দ্রাবক অথবা দ্রব এবং দ্রবণ, এই দ্রবণের ভরটা দেয়া থাকবে গ্রামে, দ্রবের ভরটাও দেয়া থাকবে হচ্ছে গ্রামে। যদি এই দুইটাও করতে পারেন তাতেও হবে। দ্রাবকের ভর ডিরেক্টলি অনেক সময় দেয়া থাকে না, দ্রাবকের ভর অনেক সময় ডিরেক্টলি দেয়া থাকে না, অনেক সময় না, বেশিরভাগ সময় দেয়া থাকবে না। কথা বোঝা গেছে না? এরপরে চলে আসি যে ভাইয়া বাকিগুলা যে দেখাইছিলেন, দেখেন আমি প্রত্যেকটার ম্যাথ দেখাবো এবং আপনাকে বুঝতে হবে। দেখেন, আচ্ছা আপনাদের কালকে থেকে মনে হয় রেগুলার ক্লাস হবে, হ্যাঁ রেগুলার ক্লাস হবে, একটা টাইম দিয়ে দিব রেগুলার, শনি সম্বুধের টাইমটা তো আছেই, রবি মঙ্গল বৃহস্পতি একটা টাইম দিয়ে দিব, ওইখানে আপনার রেগুলার ক্লাস হবে। আপনাদের একটু পিছায় আছেন, আপনাদের ওইটা আমি টেনে দিব। দেখেন দেখেন যেটা বলতেছিলাম যে যখন আপনি গ্রাম পার লিটার এককে যাবেন তখন দ্রাব্যতা এস ইকুয়াল টু আপনি লিখবেন
দ্রাব্যতা S ইকুয়াল টু, লেখেন দ্রবের ভর গ্রাম এককে, দ্রবের ভর গ্রাম এককে, ডিভাইডেড বাই সম্পৃক্ত দ্রবণের আয়তন, সম্পৃক্ত দ্রবণের আয়তন। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, কোবাল্ট ব্লু কাচ, এটা আমি লিখে দেই নাই, এটা আমার কালকে মনে পড়লো। কোবাল্ট ব্লু কাচ পড়াইছিলাম না, কোবাল্ট ব্লু কাচ, এটা আমার এখন মনে পড়লো। এই লেখে নেন, কোবাল্ট ব্লু কাচ এরা সোনালী হলুদ বর্ণ শোষণ করে। লেখেন কোবাল্ট ব্লু কাচ সোনালী হলুদ বর্ণ শোষণ করে, সোনালী হলুদ বর্ণ, সোনালী হলুদ বর্ণ শোষণ করে। তাহলে কোবাল্ট ব্লু কাচ, এটা মনে রাখবেন, কোবাল্ট ব্লু কাচ সোনালী হলুদ বর্ণ সম্পূর্ণটাই শোষণ করে নেয়, ঠিক আছে? সোনালী হলুদ বর্ণ, এই জন্য সোনালী হলুদ বর্ণ শোষণ করার কারণে কিন্তু ইয়েটা দেখা যায় না। এটা যাই হোক, এটা আউট অফ টপিক, এটা আমার মনে পড়লো এখন, এটা আমার টপিকস এর নাম, আমি জাস্ট লিখে দিলাম, এই আর কি। তাহলে যখন দেখবেন গ্রাম পার লিটার এককে চাইছে তখন আপনি এইভাবে করবেন, যখন দেখবেন মোল পার লিটার এককে চাইছে দেখেন কি বাবা, এটা কাজ করে না কেন? দেখেন মোল পার লিটার এককে যদি এস চায় তখন কি করবেন? মোল পার লিটার এককে যদি এস চায় তখন আপনি কি করবেন? তখন লিখবেন দ্রবের ভর, দ্রবের ভর মোল এককে, আর একটা লেখেন, এটা অবশ্যই লিটার এককে, সম্পৃক্ত দ্রবণের আয়তন। লিটার এককে। আপনাদের কোনো বুঝতে সমস্যা হইলে আমাকে বলবেন, বুঝতে সমস্যা হইলে আমাকে বলবেন। এটা বুঝতে হবে, ঠিক আছে? এখন চলে আসি যে ভাই এইগুলা জিনিস দিয়ে আপনি কি বললেন, বা এই জিনিসগুলো দিয়ে আমি কিভাবে কি করব। চলে আসেন হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই বের করেন। হাজারি স্যারের বইয়ের 162 পেজের 2.48 নাম্বার ম্যাথ। চলে আসেন 2.48 নাম্বার ম্যাথটা। 2.48 নাম্বার ম্যাথটা দেখেন। দুই 2.48 নাম্বার ম্যাথটা দেখেন। বের করছেন বই? দেখেন কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইডের, দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইডের 200 ml সম্পৃক্ত দ্রবণ, এখানে সম্পৃক্ত দ্রবণের আয়তন আছে 200 ml, যেটাকে আপনাকে অবশ্যই লিটারে নিতে হবে, 0.2 লিটার। 200 ml সম্পৃক্ত দ্রবণের সূর্যের তাপে বাষ্পীভূত করে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। এখানে একটা সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে
52.95 গ্রাম। সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। এখানে বলা হয়েছে ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। এইটা পাওয়া গেছে সোডিয়াম ক্লোরাইড, এখানে দ্রাব্যতা চাইছে। এখন দেখো দ্রাব্যতাটা আমার কিসে আসে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমার দ্রব, এই সোডিয়াম ক্লোরাইডটা আমার দ্রব, আর এই লিটারটা হচ্ছে আমার দ্রবণ, এই লিটারটা হচ্ছে আমার দ্রবণ। তার মানে এই জায়গাটাতে কি দাঁড়াচ্ছে, দ্রাব্যতা ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু এই যে দ্রাব্যতা, গ্রামে প্রকাশিত ভর আর দ্রবের ভর আর সম্পৃক্ত দ্রবণের আয়তন। তাহলে কত হবে, 52.95 ডিভাইডেড বাই হচ্ছে 0.2। তার মানে এখানে কত আসবে, তোমার দ্রাব্যতা কত আসবে 0.2 লিটার করলে। দেখো এইটা কিন্তু আমার অবশ্যই গ্রাম পার লিটারে আয়তন আসবে, এখানে একটা মান আসবে, বোঝার চেষ্টা করেন, এই জায়গায় মান আসবে একটা, সেই মানটা আপনি পাবেন হচ্ছে গ্রাম পার লিটারে, এই যে এই জায়গাটাতে গ্রাম পার লিটারে মানটা পাবেন। যদি আপনি এই জায়গায় মোল পার লিটারে মানটা বের করতে চান, মোল পার লিটারে মানটা বের করতে চান, তাহলে দেখেন এটা আসবে আমার গ্রাম পার লিটারে। যদি এই জায়গাটাতে আপনি মোল পার লিটারে বের করতে চান, তাহলে উপরে আসবে আমার মোল। বুঝতেছেন জিনিসটা, বুঝতেছেন, ভালো করে বুঝেন। এখানে কিন্তু বুঝতে হবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলছে, প্রশ্নটা পড়েন। এই সবাই বই বের করছো, বই বের করছো সবাই? না, এই দুইজন হইলে তো ক্লাস করানো খুবই টাফ। আজকে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি, আমি চাইলে কিন্তু কালকেরটা ফাঁকি মারে দিতে পারতাম, কালকেরটা আমি ফাঁকি মারে দিতে পারতাম। তাহলে গ্রাম পার লিটারের আয়তন এবং মোল পার লিটারের আয়তন, এইটার অ্যান্সার কত আসবে? কি ব্যাপার, দুইজন কেন? এইভাবে কি ক্লাস করানো যায়? আজকে আমি অটাইমে ক্লাস নিচ্ছি, এটা ঠিক। কালকে ক্লাস নেই নাই তো ওইটার অটাইমে নিচ্ছি। তাহলে দেখো এই জায়গায় তুমি শিওর থাকো এখানে গ্রাম পার লিটারে আয়তনটা পাচ্ছ। এখন যদি তোমাকে এই জায়গাটাতে বলে মোল পার লিটারে, তাহলে দেখো এই জায়গায় আমার বলছে 200 মিলিলিটারের একটা দ্রবণ, যেটা আমি জানি সবসময় লিটারে নিতে হবে, আর এখানে দ্রবের যে ভরটা সেটা ছিল হচ্ছে 52.95 গ্রাম। তাহলে এইটা আছে আমার গ্রামে, তাহলে গ্রাম থেকে আমার যাইতে হবে মোলে, তাহলে কি করতে হবে, আণবিক ভরটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই যে গ্রামটা আছে এটা কার, সোডিয়াম ক্লোরাইডের। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের গ্রামটা পাচ্ছ, ভালো করে বুঝো, সোডিয়াম ক্লোরাইডের এই জায়গায় গ্রামটা পাচ্ছ, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের গ্রামটা এই জায়গায় পাচ্ছ, তাহলে এই জায়গাটাতে আমার কি করতে হবে, দেখো তাহলে এই সোডিয়াম ক্লোরাইডে আমার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তার মানে 52.95 ইজ ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করো 58.5 গ্রাম। তার মানে এই জায়গায় একটা মান পাওয়া, কত মান পাচ্ছ, 0.905, এটা হচ্ছে মোল। তার মানে মোল ইকুয়াল টু, তুমি জানো এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম, এইটাই হচ্ছে আমার মোলের সূত্রটা। এন ইকুয়াল টু আমার আসবে হচ্ছে ডাব্লিউ বাই এম। তাহলে তুমি কিন্তু এই জায়গাটাতে ইজিলি বুঝতে পারতেছো যে সোডিয়াম ক্লোরাইডে যখন তুমি মোল পার লিটারে মানটা বের করবা, তখন তোমাকে এই জায়গায় যে দ্রবের ভরটা আছে, দ্রবের ভরটাকে আমাকে মোলে কনভার্ট করে নিতে হবে। আর যখন তুমি এই জায়গাটাতে দেখলা যে আমি গ্রাম পার লিটারে এককটা বের করবো, তখন গ্রাম পার লিটারে বের করলাম। বাট যখন দেখবা মোল পার লিটারে বের করতে যাচ্ছ, তখন তোমাকে এইভাবে বের করে নিতে হবে। এখন চলে আসি, তাহলে এই জায়গায় মোল পার লিটারের এককটা আসছে, খুবই ভালো কথা। তাহলে এখানে দ্রাব্যতা এস ইকুয়াল টু কত, এখানে দেখেন এখানে 0.905 ডিভাইডেড বাই হচ্ছে 0.2, তার মানে এই জায়গায় একটা মান চলে আসবে, এই জায়গায় একটা মান চলে আসবে, এবং এর ইউনিটটা হবে হচ্ছে মোল পার লিটার। আমি কথা বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি তোমাদের? কথা কি বুঝছো?
তোমরা তো জীবনে রিভিউ দাও না, তোমরা তো আমার পড়া বুঝো না, আমি তো বুঝতেছি। তোমরা কি আমার পড়াটা বুঝো? সত্যি কথা বলো তো, তোমরা আমার পড়াটা বুঝো? হ্যাঁ, তোমরা আমার পড়া বুঝো? তোমরা মোস্ট প্রবাবলি আমার পড়া বুঝো না। পড়াটা বুঝলে তোমরা রিভিউ দিতা। দুইজন আছো, কোনো কথাও বলো না। তোমরা তো আমার পড়াই বুঝো না, একটা কথাও বলো না। ঠিক আছে, পড়া না বুঝলে বলো। ওমা, একটা কথাও বলেন, এগুলো কোনো কথা? কোন ধরনের কথাবার্তা এগুলা? তো খুবই বাজে কথা এগুলা। বুঝতে তো পারেন না, বুঝতে পারলে হয় কথা বলতেন, না হয় হচ্ছে ইয়ে করতেন। যাই হোক, নেট আটকে গেছে বোধহয়, বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই আমরা। 2.49 যে ম্যাথটা আছে, এই 2.49 ম্যাথটা বাসায় করবেন। HW দেখবেন খুবই সহজ। 2.49 ম্যাথটা সেম, ঠিক আছে, এটাও হচ্ছে দেয়া আছে সেম হিসেবে। এরপরে চলে আসেন 2.50। 2.50 দেখেন, আমি আগে ম্যাথগুলো করাই দিব, তারপর হচ্ছে বাকি হিসাব। 2.50 নাম্বার ম্যাথটা দেখেন কি বলা আছে। এখানে বলা হয়েছে যে পানিতে একটা লবণের দ্রাব্যতা 25 ডিগ্রি, দুইটা টেম্পারেচার দেওয়া আছে, একটু বুঝবেন। একটা পানিতে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, কি কি টেম্পারেচার দেখো। একটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুইটা টেম্পারেচার দেওয়া আছে। খুবই ভালো। এখন বলা হয়েছে যে এদের দ্রাব্যতাও দেয়া আছে। দ্রাব্যতা দেয়া আছে হচ্ছে, একটা দেয়া আছে 280 গ্রাম পার লিটার, আর আরেকটা দ্রাব্যতা দেয়া আছে হচ্ছে 370 গ্রাম পার লিটার। এই দুইটা দেয়া আছে। তাহলে দেখো, একটাতে দেয়া আছে 280 গ্রাম পার লিটার, আর একটা দেয়া আছে 380 গ্রাম পার লিটার। এটা হচ্ছে আমার কি দেয়া আছে ভাইয়া? দ্রাব্যতা দেয়া আছে। এখন বলছে যে এত গ্রাম পার লিটার হলে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, ভালো করে বুঝবা, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এটা দ্রাব্যতা দেয়া আছে, আর এখানে দ্রবণের ভর দেয়া আছে। দ্রবণের ভর দেয়া আছে হচ্ছে 250 গ্রাম। আচ্ছা, যদি ঠান্ডা মাথায় বুঝো, দ্রবণের ভর দেয়া আছে 250 গ্রাম। আচ্ছা, এখন যদি আমাকে এইটা গ্রাম পার লিটারে বের করতে হয়, এখানে দ্রাব্যতা আমার দেয়া আছে হচ্ছে গ্রাম পার লিটারে,
এখানে দ্রাব্যতা দেয় আমার গ্রাম পার লিটারে। তাহলে আমাকে অবশ্যই এই দ্রবণের ভরটাকে কিসে নিতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। দ্রবণের ভরটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে ভাইয়া? লিটারে কনভার্ট করতে হবে। দেখেন, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যদি আপনি 1 ধরেন, যখন এরকম টাইপের দেয়া থাকবে যে গ্রাম আছে, আপনার এখানে গ্রাম পার লিটার দেয়া আছে, তখন আপনি দুই ভাবে ম্যাথটা করতে পারেন। কয় ভাবে ভাইয়া? দুই ভাবে। একটা হচ্ছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যেটা আছে, এই আপেক্ষিক গুরুত্বকে 1 ধরতে পারেন। যদি দ্রবণের আপেক্ষিক গুরুত্ব আপনি 1 ধরেন, তাহলে আপনার দেখা যায় 250 গ্রাম ইজ ইকুয়াল টু 250 মিলিলিটার হবে। গ্রাম থেকে মিলিলিটার ইজিলি কনভার্ট করা যায়। তখন এই জায়গাটাতে আপনি করতে পারেন কি 0.25 লিটার। বাহ, দেখলাম যে 5 জন আসছে, 5 জন থেকে আবার 2 জন, 3 জন, 2 জন হয়ে গেছে। কেন? তোমার ইচ্ছা, তুমি ক্লাস করলে করো, না করলে নাই। আমার কথাটা বুঝিও। দ্রবণের ভরটাকে আমার এখানে ভর দেয়া আছে, কিন্তু আমার এখানে যখন গ্রাম পার লিটার দেয়া আছে, তার মানে দ্রাব্যতা ইকুয়াল টু আমার কি দেয়া আছে? দ্রাব্যতা ইকুয়াল টু আমার দেয়া আছে হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে আমার নিচে কি লাগবে? লিটার লাগবে। এখানে গ্রাম আছে, ঠিক আছে, এখানে লিটার লাগবে। তার মানে আপনাকে এখানে লিটারটা বের করে নিতে হবে। আচ্ছা, যদি আপনি এটা না করেন, আপনি অন্যভাবেও করতে পারেন। দেখেন, তো এই জায়গাটাতে যদি দ্রাব্যতাটা এরকম ভাবে থাকতো 280 গ্রাম বাই গ্রাম, সেই ক্ষেত্রে আলাদা হিসাব ছিল। কথাগুলো বুঝবেন। গ্রাম বাই গ্রাম থাকলে উপরে দ্রবের ভর, নিচে হচ্ছে আমার দ্রাবকের ভর, এটা আপনি জানেন, ঠিক আছে, দ্রাবকের ভর। কিন্তু এই জায়গায় দেখেন যে আমার মিলিলিটারটা দেয়া আছে, আমি এখানে লিটারটা কনভার্ট করে নিয়েছি, এখানে আমি লিটারে কনভার্ট করছি। তাহলে আপনি এখানে বুঝতে পারতেছেন আমার গ্রাম পার লিটার হয়ে গেল। যখনই দেখবেন এইভাবে, তখনই আপনি এই জিনিসটা করবেন, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1 ধরে নেবেন, তাহলে যাহাই গ্রাম তাহাই মিলিলিটার চলে আসবে, আর যাহাই কেজি তাহাই লিটারে আসবে। আমি কি কথা বুঝাইতে পারছি? ভালো করে বুঝেন, কথা বুঝাইতে পারছি কিনা বুঝেন। আমি কথা বুঝাইতে পারছি? ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে দেখেন, আমি তখনই এটা লিটারে নিয়ে আসবো যখন আমার এখানে লিটার থাকবে, ওখানে আমার লিটার থাকবে। যাই হোক, খুবই ভালো কথা। তাহলে এই জায়গায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতাটা যা হবে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে এখন প্রশ্নটাই আসে। বলা হয়েছে যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এটা কত? 250 গ্রাম, এটা কত? 250 গ্রাম। তাহলে গ্রাম থেকে আমি লিটারে নিছি, আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাটাতে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ করছেন, তাহলে সম্পৃক্ত দ্রবণ করছেন, খুবই ভালো কথা। বলছে যে সম্পৃক্ত দ্রবণকে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। এটা হচ্ছে আমার উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে আমার নিম্ন তাপমাত্রা। তাহলে দেখি যে নিম্ন তাপমাত্রায় কতটুকু লবণ থাকে আর উচ্চ তাপমাত্রায় কতটুকু লবণ থাকে। চলে আসেন, 45 ডিগ্রি সেলসিয়াসে আপনার তাহলে এস ইকুয়াল টু আছে আপনার W2 ডিভাইডেড বাই হচ্ছে লিটার হচ্ছে 0.25, কারণ W2 না দিয়ে W1 দিতে পারেন, সমস্যা নাই। আর এই জায়গায় আপনি করেন 25 ডিগ্রি সেলসিয়াসে, এস ইকুয়াল টু হচ্ছে W1 ডিভাইডেড বাই হচ্ছে 0.2 লিটার, 25 লিটার। তাহলে এই জায়গায় আপনি দ্রব্যটা পাচ্ছেন, এই জায়গায় আপনি W1 এর মান পাবেন, W1 দেখবেন 70 গ্রাম পাবেন, আর W2 দেখবেন হচ্ছে 92.5 পাবেন।
তাহলে দেখেন এই জায়গায় যখন আমি 45 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নিয়ে যাচ্ছি তখন আমার কেলাসিত যে পরিমাণটা সেটা আমার কত হয়ে যাচ্ছে দেখেন। তাহলে কেলাসিত লবণের পরিমাণ হচ্ছে 92.5 মাইনাস অফ 70 ডিগ্রি 70 গ্রাম। তার মানে আমার কেলাসিত লবণের পরিমাণ হচ্ছে 22.5 গ্রাম। এখানে আপনি কেলাসিত লবণের পরিমাণ পাইছেন, কিন্তু আপনাকে এই জায়গাটাতে মনে রাখতে হবে যে আমাকে যদি গ্রাম বাই গ্রামে আনতে হয়, এটা গ্রাম বাই গ্রামে যদি আনতে হয় তাহলে এই সলিবিলিটিটাও দেয়া থাকতে হবে আমার গ্রাম বাই গ্রামে। সলিবিলিটিটাও আমার থাকতে হবে গ্রাম বাই গ্রামে। তাহলে সলিবিলিটি আছে গ্রাম পার লিটারে, আবার দ্রবণের ভরটা পাচ্ছে, দ্রবণের আবার ভর দেয়া আছে, তাহলে ভর থেকে তখনই আপনি কিসে বের করবেন, লিটারে বের করে নেবেন। এই কথা কি আমার বুঝতে পারছেন? এই কথা কি বোঝা গেছে? তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে ম্যাথটা কি চাইছে, বুঝতে হবে যে এই ম্যাথটা কি চাইছে। এটা কি বোঝা গেছে? দেখেন তাহলে আমি কয়েকটা ট্রিক্স লিখে দিই। এই জায়গাটা দেখি যেন হয়েছে, এই জায়গাটাতে একটা সমস্যা হচ্ছে। আগে এই জায়গায় এই জায়গাটাতে হচ্ছে। আচ্ছা দেখেন, যখন আপনি লিখবেন ভালো করে বুঝেন, গ্রাম বাই গ্রাম ইউনিটে থাকবে, এটা হচ্ছে আমার সলিবিলিটির একক, সলিবিলিটির একক। দেখো এটা হচ্ছে সলিবিলিটির ইউনিট। তখন আমাকে দ্রাবক গ্রামে চিন্তা করতে হবে, দ্রবণ গ্রামে চিন্তা করতে হবে, দ্রব্য গ্রামে চিন্তা করতে হবে। যখন আপনি দেখবেন গ্রাম পার লিটারে আছে তখন আপনাকে দ্রাবক দ্রবণের আয়তন, সরি দ্রব্য চিন্তা করতে হবে আমার গ্রামে, দ্রবণ চিন্তা করতে হবে আমার লিটারে। এই জায়গায় যদি ভালো করে লেখেন, যদি দ্রবণ গ্রামে দেয়া থাকে তাহলে সেটিকে মিলিলিটার এ রূপান্তর করতে হবে। এরপর লিটারে করতে হবে। তাহলে বুঝেন আপনি দ্রাবক, আর এই জায়গায় সলিবিলিটিটা থাকবে হচ্ছে গ্রাম পার লিটারে, সলিবিলিটি ইউনিটটা থাকবে হচ্ছে গ্রাম পার লিটারে। আবার যদি দেখেন যে মোল পার লিটারে, তাহলে এখানে দ্রবের যে ইউনিটটা সেটা হচ্ছে আমার মোলে নিতে হবে, এবং সেখানে আমার সূত্র থাকবে n ইকুয়াল টু হচ্ছে W ডিভাইডেড বাই হচ্ছে m। এই দ্রব্যটা যদি আমার ভালো করে বুঝেন, দ্রব্যটা যদি আমার গ্রামে থাকে, দ্রব্য যদি গ্রামে থাকে তাহলে এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে। দ্রবণটাকে আমার অবশ্যই দেখেন, আপনি সলিবিলিটির উপর ডিপেন্ড করে, সলিবিলিটির ইউনিটের উপর ডিপেন্ড করে বাকিগুলাকে কনভার্ট করবেন। আর এখানে আপনি যেটা করবেন সেখানে আপেক্ষিক গুরুত্ব আপনি 1 ধরে করবেন, এখানে মিলিলিটার করবেন এবং এখানে আপেক্ষিক গুরুত্ব 1 ধরে করবেন।
আপেক্ষিক গুরুত্ব 1 ধরে করবেন, আপেক্ষিক গুরুত্ব 1 ধরে করবেন। তাহলে এখন বুঝেন, দ্রবণ এখানে অবশ্যই লিটারে থাকবে, যদি গ্রামে থাকে তাহলে সেটি লিটারে কনভার্ট করতে হবে। যারা যারা যে সকল গাধারা মনে করে যে আমি সব বুঝি বা আমি সব পারি, তাহলে সেই সব গাধাদের উদ্দেশ্যে বলি, ধরা খাবেন খুব তাড়াতাড়ি, বুঝছেন? খুবই তাড়াতাড়ি ধরা খাবেন। পরীক্ষাগুলা যাক তখন বুঝবেন, পরীক্ষাগুলা যাক তখন বুঝবেন। তাহলে আমার এই পয়েন্টগুলো বোঝা গেছে, দেখেন এই পয়েন্টগুলো বোঝা গেছে আমার মনে হয় এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন। কি বোঝা গেছে জিনিসটা? ক্লাস 7:20 শোনার পর কে কে নাই, ওই যে ইয়ে নাই, ওই যে ছেলেটা কি যেন নাই, এরা তো দেখেই নাই এই 3 জন। তাহলে কি আমার এই কথাটা বুঝতে পারছেন? এখন চলে আসেন যে ভাইয়া দ্রাব্যতা গুণফল পর্যন্ত থাক। আপনারা মানে খুবই বাজে অবস্থা আপনাদের, বুঝছেন? খুবই বাজে অবস্থা আপনাদের। চলে এক্সট্রা উদাহরণ করি আমরা, দেখেন এক্সট্রা ম্যাথ। ঠান্ডা মাথায় বুঝবেন, এই জায়গায় কিছু লিখতে হবে। মনে করেন এই জায়গায় একটা পাত্র আছে, সাপোজ এই জায়গায় একটা পাত্র আছে, পাত্রটার মধ্যে আপনার বলা হয়েছে যে 30°C তাপমাত্রায় এখানে সলিবিলিটি বলা আছে 80 গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম পানি। এখানে বলা আছে সলিবিলিটি এটা। তো বলা হয়েছে যে দ্রবের পরিমাণ এখানে বলা হয়েছে, দেখেন বলা হয়েছে, এটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ এখানে বলাই আছে দ্রবের পরিমাণ হচ্ছে 16 গ্রাম। সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণ লেখেন। সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণ। বোঝার চেষ্টা করেন, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণ, ঠিক আছে? তাহলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় পানির পরিমাণটা কিভাবে কি করবেন বলেন দেখি। এখন দেখেন যে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আমরা দ্রাবক এখানে হচ্ছে পানি, দ্রাবক এখানে হচ্ছে আমার পানি, আর নিচে আছে কি আমার
দ্রবণের ভর, ভালো করে বুঝবেন। নিচে হচ্ছে আমার এখানে বলা আছে এত গ্রাম বাই এত গ্রাম পানি, মানে দ্রবণের ভরটা দেয়া আছে, ভালো করে বুঝেন, দ্রবণের ভর। তার মানে এখানে যদি আপনি এরকম করে করেন যে সাপোজ লেখেন যে 80 গ্রাম লবণ সম্পৃক্ত করতে, এখানে 80 গ্রাম লবণ সম্পৃক্ত করতে 100 গ্রাম পানির প্রয়োজন, আপনি এটা জানেন। তার মানে 80 গ্রাম লবণ সম্পৃক্ত করতে পানির প্রয়োজন হচ্ছে 100 গ্রাম। অতএব 1 গ্রাম লবণ সম্পৃক্ত করতে পানির প্রয়োজন হচ্ছে তোমার 100 ডিভাইডেড বাই হচ্ছে 80 গ্রাম। অতএব 16 গ্রাম, এখানে তো বলছে 16 গ্রাম লবণ করতে সম্পৃক্ত করতে পানির প্রয়োজন হচ্ছে 100 ইন্টু 16 ডিভাইডেড বাই হচ্ছে 80। তার মানে এই জায়গায় হচ্ছে 20 গ্রাম। যদি এই 20 গ্রামটাকে আমি আপেক্ষিক গুরুত্ব 1 ধরে নেই, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 20 মিলিলিটার। তাহলে এটা এভাবেও করা যায়, এটা এভাবেও করা যায়। আচ্ছা, এখন এই যে লবণটা আছে, এই লবণটাকে আমার সম্পৃক্ত করতেই দরকার হচ্ছে আমার দ্রাবকের প্রয়োজন। তার মানে আপনি এইভাবে করতে পারেন, দ্রাবক ইকুয়াল টু, এইভাবে করতে পারেন, দ্রাবকের ভর ইজ ইকুয়াল, যেহেতু আপনি যখন সলিবিলিটিটা নির্ণয় করতেছেন এস ইকুয়াল টু আমরা জানেন এম ইন্টু হচ্ছে বড় এম মাইনাস অফ এম ইন্টু হচ্ছে 100, এটা আপনি করতেছেন, এটা আপনি জানেন। দেখেন এখান থেকে আমরা আসি, তার মানে আপনি দ্রাবকের ভর নির্ণয় করতেছেন, এই জায়গায় আমার সলিবিলিটি দেয়া আছে, সলিবিলিটি আমার দেয়া আছে 80 গ্রাম বাই 100 গ্রাম, ভালো করে বুঝেন। দেখেন আপনি যদি সূত্র দিয়ে করেন, সূত্র দিয়ে করেন, দেখেন তাহলে এই জায়গায় আমার কত আছে, 80 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু বড় এম হচ্ছে 16, এইটা কি আমার দ্রবণ, ভালো করে বুঝেন, এটা হচ্ছে আমার দ্রবণের ভর। আমার দরকার হচ্ছে কি, কিসের ভর দরকার, পানির প্রয়োজন। পানির প্রয়োজন বলতে পানি এখানে দ্রাবক হিসেবে কাজ করতেছে, পানি এখানে আমার দ্রাবক হিসেবে কাজ করতেছে, তাই তো, পানি হচ্ছে আমার দ্রাবক হিসেবে কাজ করতেছে। তাহলে এটা গেল, আর উপরে যেটা আছে ভালো করে বুঝবেন। এখন এই জায়গাটাতে আমি কি বের করব, দ্রাবকের ভর, তাহলে এইটাই বের করব পুরাটাই, এইটাই পুরাটাই বের করব। তাহলে দেখেন, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখেন এইটা আমি পুরাটাই বের করার চেষ্টা করব। তাহলে m মাইনাস এম ইজ ইকুয়াল টু, দেখা যায় আপনি এটা 100 গ্রাম পানি নাই ধরলেন, এটা তো 100 গ্রাম পানি, এটা আমার না ধরলেও কোনো সমস্যা নাই। দেখেন ভালো করে বুঝেন, এটা যদি আমি না ধরি কোনো সমস্যা এই জায়গায় আমার হবে না, ঠিক আছে, এটা আমি না ধরলে কোনো সমস্যা এই জায়গায় হবে না। তার মানে দেখেন আপনি ঠিক এই জায়গায় 100 গ্রাম পানি বা এত গ্রাম পানি দেয়া আছে, ওকে, আমার কোনো সমস্যা নেই, এইটা সম্পৃক্ত করতে আমার 100 গ্রাম পানি লাগছে, সেটা ঠিক আছে। বাট আপনি দেখেন যে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 80, তার মানে আপনি এখানে দ্রাবকের ভর পাচ্ছেন m মাইনাস এম ইকুয়াল টু পাচ্ছেন হচ্ছে 20 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ml। দেখেন এই জায়গাটাতে আপনার যেখানে গ্রাম দেয়া থাক, যাই থাক না কেন, এখানে আমার দ্রাব্যতা কিন্তু আমার এইটা 80 গ্রাম, 100 গ্রামের মধ্যে 80 গ্রাম দ্রাব্যতা, কিন্তু আমার দ্রাব্যতা 80, এখানে কিন্তু আমরা 100 গ্রামটাকে জাস্ট বলা হয়েছে যে 100 গ্রামের মধ্যে দ্রাব্যতা এটা, কারণ আমরা কিন্তু এই জায়গায় পড়ছি যে, একটু বুঝবেন এই জায়গাটা, আমার গ্রাফিক্স ট্যাবটা ঝামেলা করতেছে। এই জায়গাটাতে আপনি দেখেন যে 100 গ্রাম দ্রাবকে, এই জায়গায় আমি দেখেছি যে দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে
100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে, তার মানে এই জায়গায় আমার বলাই আছে 100 গ্রামের কথা, এই জায়গায় আমার বলাই আছে 100 গ্রামের কথা, ঠিক আছে? তার মানে আমাকে টোটাল এই জিনিসটা করতে হবে, টোটাল এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করলেই আপনি এখানে দ্রাবকের ভরটা পাবেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে যে এখানে আপনার কি হচ্ছে বা কিভাবে কি করা হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখানে আমার 100 গ্রাম বলতে কি আছে এটা আমার কোনো দরকার নাই, আমার এখানে দ্রাব্যতা বলা আছে এত গ্রাম, এত বাই এত গ্রাম, দ্রাব্যতাটা আমার বুঝতে হবে, ঠিক আছে? আমার দ্রাব্যতা কত বলা আছে, ঠিক আছে? দ্রাব্যতা যেটা উপরে বলা থাকবে সেটাই। 100 গ্রামের মধ্যে এটা দ্রবীভূত ইসোকে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে লবণের পরিমাণ হচ্ছে 80 গ্রাম। এটা বলা আছে যে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে লবণের পরিমাণ 80 গ্রাম। এটা দ্রাবক, ইটস ওকে, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার দ্রাব্যতা এখানে কিন্তু 80, ঠিক আছে? আমি কি কথা বুঝাইতে পারছি? এখানে দ্রাব্যতাটা কতটুকু ধরবো আমরা? আমি কি বুঝাইতে পারছি দ্রাব্যতা? এই ক্লিয়ার হইছে? আচ্ছা, এইটা মনে রাখবা যখন দেখো এই জায়গায় আমি দুইটা জিনিস দেখাইছিলাম। এই জায়গায় যে গ্রামটা, এটা কার ভর বলো তো? গ্রামটা যে আছে এই জায়গায়, এটা কার ভর? গ্রাম বাই গ্রাম যে আছে, এটা কার ভর? এইখানে একটু বুঝবা, এই জায়গায় আমার হচ্ছে দ্রব ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবক, আর এই দুইটা জায়গায় আমার এইটা হচ্ছে দ্রব ডিভাইডেড বাই হচ্ছে, কথা মনে হয় বুঝতে পারছো, হিসাব শেষ। এখানে দ্রব বাই দ্রাবক আর এটা দ্রব বাই দ্রবণ, এটুকু বোঝা গেছে না? ক্লিয়ার? আচ্ছা, যদি এটুকু বোঝা হয়ে থাকে তাহলে সুবিধা হয়। ঠিক আছে, যদি সুবিধা হয়, খুবই ক্লিয়ার হয়, এই জিনিসটা যদি ক্রিয়েট করে থাকেন তাহলে কালকে আপনাদের আজকে ক্লাসে বন্ধু আমার এটা গ্রাফিক্স ট্যাবটা ঝামেলা করতেছে, কালকে আপনাদের আবার আপনাদের টাইমে ক্লাস হবে। আজকে এক্সট্রা ক্লাসটা আমি গেলাম, এক্সট্রা ম্যাথ আসবে অনেকগুলা। আপনারা কালকে না, আমি রবি মঙ্গল বৃহস্পতি পড়াবো হচ্ছে 5th আর 4th চ্যাপ্টার। আবারও বলি, রবি মঙ্গল বৃহস্পতি আপনাদেরকে পড়াবো হচ্ছে আমি 5th আর 4th চ্যাপ্টার। আশা করি আপনারা কোঅপারেট করবেন। 5th চ্যাপ্টারটা খুব বেশি সময় লাগবে না, 5th চ্যাপ্টারটা আমি দাগিয়ে দাগিয়ে পড়াবো। আমার মনে হয় না এখানে খুব বেশি মানে লিখে দেওয়ার কিছু আছে, কিছু জিনিস আছে, কিছু জিনিস মানে বই থেকে পড়াবো, আবার কিছু জিনিস বিভিন্ন বই গাইড টাইড থেকে পড়াবো, তো প্যারা নিয়েন না।